প্রায় 50 বছর আগে দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত বেশ কয়েকটি সিরিজে স্বপন কুমারের ছোট ছোট উপন্যাসগুলি যখন প্রকাশিত হতো, বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে ব্যাপকভাবে তা সাড়া ফেলেছিল। বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা কিরিটি রায়, ব্যোমকেশ অথবা ফেলুদা তখনও বাংলা সাহিত্যে আবির্ভূত হননি। শ্রী স্বপন কুমারের গোয়েন্দা দীপক চ্যাটার্জি তখন প্রচন্ডভাবে জনপ্রিয় ছিলেন। নমস্কার, আমি সঞ্চারী। ফ্রাইডে ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাতে চলেছি শ্রী স্বপন কুমার রচিত জোয়ার ভাটা। সমুদ্রের বুকে রক্ত আবির ছড়িয়ে পূব আকাশে সূর্য উঠল। সমস্ত বিশ্ব পৃথিবী যেন নব অরুণোদয়ের ছন্দে ঝঙ্কৃত হয়ে উঠেছে। আকাশে বাতাসে তার মূর্ছনা, সাগর তরঙ্গের মাতামাতি, পাখিদের কলতান। মেঘের টুকরোগুলো রক্ত বসন পড়ে নবারুণকে স্বাগত জানাচ্ছে। পুরী। দিন 15 হলো দীপক এখানে বেড়াতে এসেছে। দীপকের নাম নিশ্চয়ই অজানা নয় আপনার। প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জির নাম না শোনাটাই আজকের দিনে লজ্জার বিষয়। সঙ্গে তার অভিন্ন হৃদয় বন্ধু ও সহকর্মী রতনলাল। সমুদ্রের তরঙ্গভঙ্গ আর বালুকা খচিত বেলাভূমির দিকে চেয়ে দীপক বলল, সত্যি রতন, এজন্যই পুরীর এত সুখ্যাতি শুনেছি আমরা এতদিন। বোম্বে কিংবা মাদ্রাজের সমুদ্র যেন নকল বাঁধনে বাঁধা, আর পুরীর সমুদ্র যেন দামাল শিশুর উদ্ধত দুরন্তপনায় মুখর। সত্যি, যদি সাগর তীরে কেউ বেড়াতে চায় তো তাকে আসতেই হবে পুরীতে। রতন বলল, তাছাড়া আর কোনো সমুদ্র তীরবর্তী শহর এতটা স্বাস্থ্যকর বলে জানা নেই আমার। দীপক কথা বলে না। তার দৃষ্টি তখন বিশ্ব প্রকৃতি থেকে ঘুরে অন্যদিকে পড়েছিল। কি দেখছিস রে? রতন প্রশ্ন করে। ওই দেখ, মিস্টার স্যানিয়েল এদিকেই বেড়াতে বেড়াতে আসছেন। দেখেছি। অদ্ভুত কিন্তু ভদ্রলোক। কেন, মোটামুটি তো ভদ্রলোককে খুব সরল আর সদালাপই মনে হয়। তুই কি ওর মধ্যে কোনো সন্দেহজনক কিছু পেলি নাকি? আশ্চর্য, হো হো করে হেসে উঠে দীপক বলে, কার ওদিকে আমার নজর আকৃষ্ট হলেই তুই মনে করিস আমি তাকে সন্দেহ করছি। ঠিক তা নয় রে, তবে সন্দেহ করাটাই তোর একটা রোগে দাঁড়িয়েছে কিনা। দীপক আগের মতোই হেসে বলে, এক্ষেত্রে তোর অনুমান কিন্তু ভুল হলো রতন। আমি ভদ্রলোককে সন্দেহ তো করিই না, বরং ভয় ভয় থাকি এই ভেবে যে ওর সরলতার সুযোগ নিয়ে ওকে কেউ না ঠকিয়ে নেয়। ওর মতো বোকা লোক কাউকে ঠকাতে পারে বলে তো আমার মনে হয় না। আর তুই। কথা শেষ হয় না। মিস্টার স্যানিয়েল এসে বলেন, গুড মর্নিং জেন্টলম্যান। গুড মর্নিং টু ইউ বোথ। রতন হেসে বলে, গুড মর্নিং মিস্টার স্যানিয়েল। সোজা হোটেল থেকে বুঝি? হ্যাঁ, মিস্টার স্যানিয়েল বলেন, রোজ চেষ্টা করি একটু সকালে উঠে পুরীর সূর্যোদয় দেখব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, তবু ঘুম ভাঙে না। এই দেখুন না, আজই আপনারা এত ভোরে উঠে চলে এসেছেন, আর আমি এসে দেখি সূর্য মামা অলরেডি উঠে বসে আছেন। উনি বড্ড আর্লি রাইজার। দীপক বলে, আপনি তাহলে সূর্যের থেকেও কুঁড়ে। সূর্য 12 ঘন্টা বিশ্রাম নেয়, আর আপনি। ভয় নেই, আমি মাত্র 10 ঘন্টা ঘুমাই, রাত 10টা থেকে বেলা 8টা। এর কম হলেই আমার শরীর খারাপ করে। তাই তো এত চেষ্টা করেও সূর্যোদয় দেখা হচ্ছে না। কিন্তু শুধুমাত্র সূর্যোদয় দেখবার জন্যই কি ঠিক নির্দিষ্ট সময় দুবার করে আপনি সাগর বেলায় বেড়াতে আসেন মিস্টার স্যানিয়েল? দীপক হাসি মুখে প্রশ্ন করে। কেমন যেন একটা রহস্যময় হাসি ফুটে ওঠে মিস্টার স্যানিয়েলের ঠোঁটে। তিনি ঘাড় নেড়ে বলেন, পৃথিবীর আর যে কোনো লোকের চোখে ধুলো দিই না কেন, আপনার চোখে দিতে পারবো না সেটা ভালো করেই জানি। দীপক বলে, কিন্তু শুধু কি এক পক্ষ থেকেই প্রেমের আকুলতা ফুটে উঠেছে, নাকি দুদিক থেকেই? মিস্টার স্যানিয়েল আকর্ণ বিস্তৃত হাসি হেসে বলেন, সেটাই তো এখনো ঠিক বুঝে উঠতে পারছি না, তবে যতটা মনে হয় তাতে ওর সম্মতি নিশ্চয়ই আছে। এমন সময় একটা ঠেলা গাড়িতে একজন লোকের ইনভ্যালিড চেয়ারের পাশে পাশে একটি মেয়েকে হেঁটে আসতে দেখা যায় সমুদ্র তীরের পথ দিয়ে। মিস্টার স্যানিয়েল বলেন, ওই যে উনি এসে গেছেন দেখছি। দীপক বলে, কিন্তু আপনার মতো একজন লোক সামান্য মাইনে করা নার্সের প্রতি আকৃষ্ট হবেন, এটা আমি আশা করিনি মিস্টার স্যানিয়েল।
মিস্টার স্যানিয়েল বলেন, এদেশে না হলেও বিদেশের ইতিহাসে দেখা যায় কোনো মানুষের প্রফেশন সে দেশে ঘৃণার্হ নয় কোনো মতেই। আমি চাই সে দেশের পথ অনুসরণ করতে। আর তাছাড়া আপনি তো দেখছেনই, ওর মতো সুন্দরী নারী সচরাচর দেখা যায় না। স্বর্গের উর্বশীও হয়তো মর্তে এসে ওকে দেখলে লজ্জা পেতেন, অন্তত আমার তাই ধারণা। বাধা দিয়ে দীপক বলে, তাহলে আপনি ওর সঙ্গে কথা বলুন, আমরা চলি। বাধা দিয়ে স্যানিয়েল বলেন, না না, ওকে লজ্জা পাবার কিছু নেই। তাছাড়া আপনার মতো একজন লোকের সঙ্গে আলাপ করতে পারলে উনি নিজেকে সৌভাগ্যবতী মনে করবেন। দীপক বলে, আচ্ছা, যে ভদ্রলোকের কাছে উনি কাজ করেন তার নাম কি? রায় সাহেব, হরিসাধন রায়। আচ্ছা, উনি কি রিটায়ার্ড লাইফ লিড করছেন? আজ্ঞে হ্যাঁ, ওর দুটি পায়ে প্যারালিসিস হয়ে গেছে, তাই চলাফেরা করতে পারেন না। কিন্তু ওর কাছে কাজ করতে তো ভদ্রমহিলার যথেষ্ট অসুবিধা হয়। না না, অসুবিধার বিশেষ কিছু নেই, দুটো চাকর আছে, শুধু গাড়ি ঠেলবার জন্য। কথা শেষ হয় না, ঠেলা গাড়িটা ওদের ঠিক পাশ দিয়েই যাচ্ছিল। এমন সময় মিস্টার স্যানিয়েল এগিয়ে গিয়ে ঘাড় নেড়ে বললেন, নমস্কার দেবী। নমস্কার, মেয়েটি মাথা নেড়ে উত্তর দেয়। ভালো? হ্যাঁ, ওই রকমই। গাড়ি এগিয়ে যায়। মিস্টার স্যানিয়েল এবার দীপকের দিকে চেয়ে বলেন, তাহলে চলুন এবার আমরা হোটেলের দিকে ফিরি। দীপক ঘাড় নেড়ে বলে, চলুন। এমন সময় মিলিয়নিয়ার মিস্টার বিনায়ক বর্ধনের ছেলে সমরেশ বর্ধন হাঁটতে হাঁটতে এই দিকেই আসছিলেন। তিনিও দীপকের সঙ্গে একই হোটেলে থাকেন। দীপক, রতন আর মিস্টার স্যানিয়েলকে দেখে মিস্টার বর্ধন বললেন, এই যে আপনারা ফিরে চলেছেন দেখছি। দীপক বলে, হ্যাঁ, আমাদের তো প্রাতঃভ্রমণের পালা শেষ হয়ে গেল। সমরেশ বর্ধন হাসি মুখে বললেন, প্রাতঃভ্রমণ নয়, মিস্টার স্যানিয়েলের এই প্রাভাতিক দেবী দর্শন। দীপক বলে, আপনিও জানেন দেখছি। হ্যাঁ, শুনেছি। তার কাছ থেকে? উনি আমাকেও বলেছেন সব কথা। আমিও ভাবছিলাম এই বিষয়ে, কিন্তু ওর মা এই বিয়েতে মত দেবেন কি? অত বড় জমিদারের একমাত্র ছেলে। মিস্টার স্যানিয়েল বলেন, বাবা মারা যাবার পর সে ভয় আমার নেই, কারণ আমার মা একটু উদারনৈতিক। বাবার মতো রক্ষণশীল মন তার নেই। তিনি নিজেও গরিবের ঘরের মেয়ে ছিলেন কিনা। দীপক বলে, কিন্তু উনি যদি আপনাকে বিয়ে করতে রাজি না হন তবে? মিস্টার স্যানিয়েলের মুখ যেন লজ্জায় রক্তিম আভা ধারণ করে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার মতো পাত্রকে যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে বুঝবো সেটা তার দুর্ভাগ্য, মিস্টার চ্যাটার্জি। দীপক মৃদু হেসে বলে, ডোন্ট বি অফেন্ডেড মিস্টার স্যানিয়েল। আমি বলছি যে পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে যারা ঠিক অর্থের মানদণ্ডেই ভালোবাসাকে বিচার করে না। আর তেমন মেয়ের দলে যে ইনি নন, এখনো পর্যন্ত তার প্রমাণ কিন্তু পাইনি। মিস্টার স্যানিয়েল কম্পিত গলায় বলেন, তবে আমি বাঁচবো কেমন করে মিস্টার চ্যাটার্জি? আমার প্রাণ মন। বাধা দিয়ে মিস্টার বর্ধন বলেন, আপনি যে মেয়েদের মতো নাকি কান্না শুরু করে দিলেন মিস্টার স্যানিয়েল। মিস্টার স্যানিয়েল লজ্জায় কোনো কথা বলেন না। চারজনেই হোটেলের দিকে রওনা দেয়। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর দীপক মিস্টার বর্ধনের সুটে বসে গল্প করছিল। মিস্টার বর্ধন বলেন, সত্যি আপনার সঙ্গে পরিচিত হয়ে খুবই খুশি হয়েছি মিস্টার চ্যাটার্জি। একটা বিষয়ে আপনার সাহায্য হয়তো আমার প্রয়োজন হতে পারে, কারণ আমি আজও ব্যাপারটা বুঝতে পারিনি। দীপক হেসে বলে, আমি এখানে এসেছি একজন ভ্রমণকারী হিসেবে মিস্টার বর্ধন, বাট নট অ্যাজ এ ডিটেকটিভ। কিন্তু এটা আমার প্রাইভেট কনসালটেশন। বেশ, বলুন তাহলে। আপনি জানেন মিস্টার চ্যাটার্জি যে আমি বেশ ধনী লোকের একজন বংশধর। আমার বাবা ছিলেন মাল্টি মিলিয়নিয়ার, কিন্তু তিনি তার টাকা বা সম্পদ কোনোদিন কোনো ব্যাংকে রাখতেন না, সবকিছুই জমা থাকতো তার নিজের কাছে। কোথায় যে তিনি এত টাকা লুকিয়ে রাখতেন আজ অব্দি জানা যায়নি। তা আমিও শুনেছি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে বাবা যখন মারা যান তখন আমি ছিলাম বর্মায়। সেখানে একটা স্বর্ণখড়ির সন্ধান পেয়ে জমিটা লিজ নেওয়ার চেষ্টা করছিলাম। ইতিমধ্যে খবর পাওয়া গেল যে বাবা মারা গেছেন। আমি বাধ্য হয়ে পরবর্তী প্লেনে বর্মা থেকে ভারতে ফিরে এলাম। বর্মায় কত বছর ছিলেন আপনি?
তা প্রায় 7-8 বছর। আচ্ছা, আপনি বাবার একমাত্র সন্তান, অথচ এতদিন বর্মায় ছিলেন বলে বাবা কিছু মনে করতেন না? না, তবে তিনি একটা ব্যাপারে কিছুটা অপ্রসন্ন হয়েছিলেন। অবশ্য মৃত্যুর সময় তিনি আমাকেই সব দিয়ে যান। তারপর তারপর বর্মা থেকে ফিরে এসে আমি আমাদের শর্ট স্ট্রিটের বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখি, কিন্তু মাত্র 2 লক্ষ টাকার বেশি কিছু আর খুঁজে পেলাম না। অবশ্য 2 লক্ষ টাকা নেহাত কম নয়। তারপরে শুনলাম বাবা এটা এনে সামনে সিন্ধুকে রেখেছিলেন, বিশেষ কারণে একটা দামি সম্পত্তি কেনবার জন্য। কিন্তু নিশ্চয়ই আরো অনেক টাকা ছিল তার, না হলে এক কথায় 2 লক্ষ টাকার সম্পত্তি কেনবার কথা চিন্তা করবেন কেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক, দীপক চিন্তিত স্বরে বলে। অথচ এই 2 লক্ষ টাকা ছাড়া বাবার নগদ টাকা আর 1 পয়সাও আমি কোথাও খুঁজে পাইনি। তাই আমার ধারণা বাবার সমস্ত সম্পদ তিনি লুকিয়ে কোথাও গোপন করে রেখেছিলেন, আর সেটা সন্ধান আমরা আজও কেউ পাইনি। কেউ বলছেন কেন? আপনি ছাড়া এই সম্পদ কি আর কেউ খুঁজে বার করার চেষ্টা করেছে কোনোদিন? হ্যাঁ, সেই কথাই তো বলতে চাই। বাবা মারা যাওয়ার ঠিক 1 মাস পরে বাড়ির লোকেরা মাঝে মাঝেই ও বাড়িতে বাবার মতো চেহারার একজন লোককে কালো কাপড় পরে ঘুরে বেড়াতে দেখছে, কিন্তু সেই অজ্ঞাত ছায়ামূর্তি যে কার তা কেউ বুঝে উঠতে পারছে না। সকলেই ভূতের ভয় অস্থির। আমাদের শর্ট স্ট্রিটের বাড়িতে কেউ থাকতে চায় না। গোমস্তা এবং কেয়ারটেকার যারা আছেন তারা তো বাড়ি ছাড়তে পারলে বাঁচে, নেহাত আমার চাপে পড়ে বাড়ি ছাড়তে পারছে না। ও, স্ট্রেঞ্জ কেস। হ্যাঁ, সেই কথাই তো বলছিলাম দীপক বাবু। আই ওয়ান্ট ইউর হেল্প। কিন্তু আমি কি করে এই কেসে সাহায্য করতে পারি? আপনি যদি ওই বাড়িতে কদিন থাকেন এবং একটু চেষ্টা করেন, তবে অবশ্যই আমি আপনার কাজের উপযুক্ত ফিস দেব দীপক বাবু। যদি আপনি এই সম্পদ কোথায় লুকোনো আছে তা বের করে দিতে পারেন, তবে ওই সম্পত্তির 4 ভাগের 1 ভাগ আপনার। দীপক হেসে বলে, ভাগাভাগির কথা পরে হবে, আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। বলুন। বর্মার পরিচিত কোনো লোককে আপনি এর মধ্যে এখানে দেখেছেন? না। এতটুকু চিন্তা না করে মিস্টার বর্ধন বলেন, আচ্ছা, যে লোক ছদ্মবেশে রাতের বেলা ওই বাড়িতে গুপ্ত সম্পদ খুঁজে খুঁজে বেড়ায় সেই লোকটি কে? তা ঠিক এখনো বুঝে উঠতে পারিনি। আপনার নিকট আত্মীয় এমন কেউ ছিলেন যার এই গুপ্ত সম্পদের ওপরে লোভ থাকতে পারে? না। আচ্ছা, মিস্টার স্যানিয়েলের বাড়িও কিন্তু ওই শর্ট স্ট্রিটে, আপনার বাড়ির ঠিক পাশেই। উনি কি এই বিষয়ে কিছু জানেন? না। আচ্ছা, আপনার কর্মচারী যারা আপনার বাড়ি পাহারা দেয় তারা কি ওই বাড়িতে ভূতের মানে মূর্তির আবির্ভাবের সময় ভয় পেয়ে লুকিয়ে থাকে? কতকটা তাই। সেই জন্যই উপদ্রবটা এত ঘন ঘন হচ্ছে, দীপক মন্তব্য করে। তবে বেশি দিন আর চলবে না। আপনার কথার অর্থ কি মিস্টার চ্যাটার্জি? সেটা পরে জানানোই ভালো। আমাকে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে দিন দয়া করে। দীপকের কণ্ঠস্বর গম্ভীর শোনায়। মিস্টার বর্ধনের কাছ থেকে বিদায় নিয়ে দীপক সোজা চলে আসে মিস্টার স্যানিয়েলের সুটে, তার সঙ্গে দেখা করতে। নমস্কার মিস্টার স্যানিয়েল। ও নমস্কার মিস্টার চ্যাটার্জি, তারপর কি খবর? ও বেলাকার ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, আপনার মনে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। তা আমি জানি মিস্টার চ্যাটার্জি, হাসি মুখে বললেন মিস্টার স্যানিয়েল। তাই আমি আপনার উপর এতটুকুও ক্রুদ্ধ হইনি, বরং কিছুটা খুশি হয়েছিলাম একথা ভেবে যে আপনি নিষ্ঠুর সমালোচক। সে কথা যাক, আমি একটা বিশেষ কারণে আপনার সঙ্গে দেখা করতে এসেছি মিস্টার স্যানিয়েল। বলুন। আমি জানি শর্ট স্ট্রিটে মানে মিস্টার বর্ধনের বিশাল বাড়িটার পাশেই আপনার একটা বাড়ি আছে। কথাটা ঠিকই শুনেছেন মিস্টার চ্যাটার্জি। যদিও আমরা থাকি বালিগঞ্জ প্লেসের বাড়িতে, শর্ট স্ট্রিটে আমাদের একটা ছোট বাড়ি আছে, দোতলা। একতলায় ভাড়াটিরা থাকে, দোতলা খালি থাকে 12 মাস। যদি কোনো আত্মীয় স্বজনদের প্রয়োজন হয় এজন্যই। আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, দীপক বলে। বলুন। আপনি কতদিন পুরীতে কাটাবেন? তা অন্তত 2 মাস,
যতদিন ওর উত্তর না পাই। ভালো কথা, আমি চাই আপনি একটা চিঠি লিখে দেন আপনার স্ট্রিটের বাড়ির কেয়ারটেকারের কাছে। কেন? আমি এবার কলকাতায় গিয়ে দিন সাতেকের জন্য আপনার বাড়ির দোতলাটা অধিকার করতে চাই, অবশ্য গোপনে। নিশ্চয়ই, এ তো আমার সৌভাগ্য মিস্টার চ্যাটার্জি। কিন্তু একটা কথা মিস্টার স্যানিয়েল, আমি চাই না যে কথাটা আমি বা আপনি ছাড়া আপাতত আর কেউ জানতে পারে। বেশ, সেই ব্যবস্থাই হবে। তাহলে ওই কথাই রইল। তা আপনি কলকাতা যাচ্ছেন কবে? কাল বাদ দিয়ে পরশু। রতনবাবু কি যাবেন আপনার সঙ্গে? না, আমি 2-3 দিন পরেই আবার ফিরে আসব। পরশু বিকেলের ট্রেনে আমি রওনা হব বিশেষ একটি কাজে। ঠিক আছে, আপনি কলকাতায় রওনা হওয়ার আগে আমাকে বলবেন, চিঠি লিখে দেব আপনাকে। তারপর ওবেলা সমুদ্র তীরে বেড়াতে যাবেন না মিস্টার স্যানিয়েল? হ্যাঁ, ঠিক 5টা নাগাদ রওনা হব। তাহলে এখনকার মতো উঠি মিস্টার স্যানিয়েল, তারপর সমুদ্র তীরে আবার বিকেলে দেখা হবে। ধন্যবাদ। দীপক ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সেদিন সন্ধ্যায় সমুদ্র তীরের পথ ধরে ওরা বাড়ির দিকে ফিরে আসছিল, দীপক, রতন আর মিস্টার স্যানিয়েল। একটু আগে আগে রায় সাহেব হরিসাধন বাবুর ঠেলা গাড়িটা এগিয়ে চলেছিল, আর তার ঠিক পাশে পাশে হেঁটে চলেছিল কুমারী মেয়ে দীপশিখা। মিস্টার স্যানিয়েল বললেন, তাই বলুন দীপক বাবু, বৈকালিক সমুদ্র যেন প্রভাতী সমুদ্রেরই প্রতিবিম্ব। পূর্ব আকাশে সূর্য ওঠা আর পশ্চিম আকাশে অস্ত যাওয়া। দীপক কোনো কথা বলে না, তার মন যেন কোন এক অজানা কারণে উদ্বেল হয়ে উঠেছে, যার অর্থ সে নিজেও ভালো করে বুঝে উঠতে পারে না। এমন সময় উল্টো দিক থেকে একটা গাড়িকে ছুটে আসতে দেখা গেল। গাড়িটা এমন ভাবে ছুটে আসছিল যে দেখে মনে হয় পৃথিবীর আর কোনো দিকে নজর দেওয়ার অবকাশ তার নেই। ঠিক সামনেই হরিসাধন বাবুর প্যারাম্বুলেটরটা চলছিল। দীপক আচমকা একটা ধাক্কা দিয়ে হরিসাধন বাবুর প্যারাম্বুলেটরটা একপাশে ঠেলে দেয়, সঙ্গে সঙ্গে দীপশিখাকেও একপাশে ঠেলে দেয় সে। দীপশিখা ঠিক এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিল না, সে রাস্তার একপাশে হুমড়ি খেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে গাড়িখানা পথের ওপর দিয়ে প্রচন্ড বেগে বেরিয়ে যায়। দীপক এবার উঠে দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে বলে, আপনাদের সঙ্গে আমার পরিচয় নেই সত্যি, কিন্তু আপনাদের এভাবে বিপন্ন হতে দেখে আমি আর ঠিক থাকতে পারিনি, তাই আপনাদের এভাবে ঠেলে দিয়েছিলাম পথের একধারে। এজন্য যদি কোনো অপরাধ হয়ে যায় আমি মার্জনা চাইছি। দীপশিখা বলে, না না, এতে আপনার লজ্জিত হওয়ার কোনো হেতু নেই মিস্টার চ্যাটার্জি। আপনি না বাঁচালে এতক্ষণে হয়তো আমাদের মৃত্যুর পরপারে যাত্রা করতে হতো। দীপক প্রশ্ন করে, আপনি আমার নাম জানলেন কেমন করে? দীপশিখা বলে, খবরের কাগজে দেখেছিলাম আপনার ছবি, তাই দেখেই চিনতে পেরেছিলাম। 2-1 দিন দেখেছি আপনাকে সমুদ্রের তীরে, তবে আলাপ হয়নি। মিস্টার স্যানিয়েল ছুটতে ছুটতে দীপকের পাশে এসে দাঁড়ান, বলেন, সত্যি আপনার যে কিভাবে প্রশংসা করতে হয় মিস্টার চ্যাটার্জি তা আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু আমি ভাবছি মিস্টার বর্ধন এভাবে কেন গাড়ি চালালেন? মিস্টার বর্ধন? দীপক অবাক হয়ে প্রশ্ন করে। হ্যাঁ, ওই গাড়িতে তো তিনিই ছিলেন, তিনি ড্রাইভ করছিলেন ওই গাড়িটা। মিস্টার বর্ধনের গাড়ি আমি চিনি, তিনি গাড়ি সঙ্গে নিয়েই পুরীতে বেড়াতে এসেছেন। ততক্ষণে কিছুটা দূরে গাড়িটা গিয়ে দাঁড়িয়েছে, ধীরে ধীরে গাড়িখানা এগিয়ে আসে। ঠিক দীপকের থেকে অল্প দূরে গাড়ি থামিয়ে মিস্টার বর্ধন নেমে আসেন। কি মিস্টার বর্ধন, আপনি? দীপক প্রশ্ন করে। হ্যাঁ, এক্ষুনি সামান্য ভুলের জন্য এতগুলো লোকের প্রাণ বিপন্ন হতে চলেছিল। তার মানে আপনি কি স্বেচ্ছায়? না না না, বরং ব্যাপারটা ঘটেছে ঠিক তার উল্টো। না না, বরং ব্যাপারটা ঘটেছে ঠিক তার উল্টো। আমি ব্রেক কষতে গিয়ে দেখি গাড়ির ব্রেকটা বিগড়ে গেছে, কাজেই গাড়িটাকে কন্ট্রোল করতে পারলাম না। তাই নাকি? আচ্ছা, আমি তাহলে গাড়ির ব্রেকটা ঠিক করে দিচ্ছি মিস্টার বর্ধন। না না, গাড়ি ঠিক করতে হবে না, কিছুটা এগিয়ে ব্রেকটা আপনিই ঠিক হয়ে গেছে। যাক, এবার তাহলে একটা ভালো মিস্ত্রি দিয়ে আপনার গাড়িটা পরীক্ষা করান। ঘন ঘন ব্রেক খারাপ হতে থাকলে কবে হয়তো পুলিশ কেসে পড়তে হবে আপনাকে।
আপনার প্রত্যুৎপন্নমতিত্বের জন্য ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি। আপনি সঠিক সময়ে রক্ষা না করলে এদের অমূল্য জীবন সে ভাবনা পরে ভাবলেও চলবে। আপাতত আপনি কোনো মোটর মেকানিকের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ। মিস্টার বর্ধন এগিয়ে চলেন। দীপশিখা দীপকের দিকে চেয়ে বলে, আপনার কথা কোনোদিনও ভুলবো না মিস্টার চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি? ইনি প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, বলে ওঠেন মিস্টার স্যানিয়েল। কিন্তু আপনি তা জানলেন কেমন করে? সে কথা আগেই ওকে বলেছি। প্রথম দর্শনের পরিচয় হলো বেশ একটা নতুন ধরনের ইনসিডেন্টের মধ্য দিয়ে। দীপশিখা হেসে ওঠে। আচ্ছা তাহলে চলি মিস্টার চ্যাটার্জি, নমস্কার। নমস্কার। দীপক প্রতি নমস্কার জানায়। ধীরে ধীরে প্যারাম্বুলেটরটা এগিয়ে যায়। দীপশিখা কিন্তু মিস্টার স্যানিয়েলের দিকে একবারও চেয়ে দেখে না। তারা আবার ফিরে চলে হোটেলের দিকে। দীপক মিস্টার স্যানিয়েলের দিকে চেয়ে বলে, আপনাকে যেন একটু বিষণ্ণ মনে হচ্ছে মিস্টার স্যানিয়েল, কিন্তু ভয় নেই, এটা শুভ লক্ষণ। এ থেকে সুনিশ্চিতভাবে জানা গেল এ থেকে সুনিশ্চিতভাবে বোঝা গেল যে তিনি আপনাকে ভালোবাসেন। কিন্তু আহা, এসব সূক্ষ্ম কথাবার্তা আবার হোটেলে ফিরে হবে। তার আগে বলুন তো আজকের ঘটনা সম্পর্কে আপনার কি ধারণা? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। না, আমার মনে হয় ঠিক এর উল্টো। কিন্তু হোয়ার ইজ দ্য আন্ডারলাইং কজ? এর কারণটা কি আমি শুধু ভাবছি সেই কথা। ধীরে ধীরে হোটেলের দিকে পা বাড়ায় তারা। শহরে নির্জন নিরালার অংশে শর্ট স্ট্রিট। শহরে নির্জন নিরালা অংশে শর্ট স্ট্রিট। আধুনিক সোসাইটির যারা মুকুটমণি তাদের অনেকের বাড়ি শর্ট স্ট্রিটের ওপরে শোভা পাচ্ছে। মাঝে মাঝে কিছু ফাঁক দিয়ে বড় একখানা বাড়ি। তাদের বিরাটত্বের তুলনায় লোক সংখ্যা নগণ্য বললেই চলে। এই শর্ট স্ট্রিটের 13 নম্বর বাড়িতে এসে উঠেছিল দীপক। পুরী থেকে মিস্টার স্যানিয়েলের লেখা চিঠির কল্যাণে সে এই 13 নম্বর বাড়ির দোতলার ঘরগুলিতে অবাধ অধিকার পেয়েছিল। সেদিন সন্ধ্যায় দীপক বাড়ির কেয়ারটেকার কানাইকে বলল, তুমি এখন যেতে পারো কানাই, সন্ধ্যার পর তোমার ছুটি। কানাই বিগলিত হেসে বলল, আপনি বাবুর বন্ধু, তাই আপনার খাওয়া দাওয়া থেকে সবকিছুর দিকেই নজর রাখা আমার কর্তব্য। তাই আপনি ছুটি না দিলে আমাকে থাকতেই হতো। বাড়িতে তোমার কে কে আছে কানাই? হুজুর, গরিবের বাড়ির কথা আর কি শুনবেন, মা, স্ত্রী আর 2-3টে ছেলে মেয়ে। কত টাকা তুমি মাইনে পাও? আগে মাসে 80 টাকা। তাতে তোমার চলে? না চললে উপায় কি স্যার, যেমন করেই হোক চালাতে হয় আমাকে। আচ্ছা, তোমার মনিবকে বলে তোমার মাইনে আরো কিছু বাড়িয়ে দেব। আর এই সামান্য টাকা তোমার ছেলে মেয়েদের মিষ্টি খেতে দিলাম। দীপক 2খানা 10 টাকার নোট বাড়িয়ে দেয় কানাইয়ের দিকে। কানাই সেই দুটি নিয়ে দীপককে প্রণাম করে বলে, হুজুরের জয় হোক। দীপক প্রশ্ন করে, আচ্ছা ওই 14 নম্বর বাড়িটায় কে কে থাকে বলতে পারো কানাই? কেয়ারটেকার মনোহর আর গোমস্তা শিবনাথ বাবু। শিবনাথ বাবু চোখে দেখতেই পান না, আর মনোহর তো ভূতের ভয়ে অস্থির। ভূতের? আগে হ্যাঁ, শোনেননি? ও বাড়ির মালিক মিস্টার বর্ধনের মৃত্যুর পর তার প্রেতাত্মা তো মাঝে মাঝে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। মনোহর তবে চাকরি ছেড়ে দেয়নি? কিন্তু কেন? ভূতের ভয়? কি করবে হুজুর, পেটের জ্বালা বড় জ্বালা। কোন রকমের দরজায় খিল দিয়ে রাত কাটায়। বুঝেছি। আচ্ছা, শর্ট স্ট্রিটের আর কোনো বাড়ি সম্পর্কে কি এরকম দুর্নাম আছে? না, শুধু ওই বাড়িটা। মাঝে মাঝে আমিও ও বাড়ি থেকে মাঝরাতে কান্নার মতো শব্দ শুনতে পেয়েছি হুজুর, তাই আমি পারতপক্ষে ও বাড়ির দিকে ঘেঁষতে চাই না। ভালোই করেছো তুমি কানাই, ওসব ব্যাপারে না থাকাই ভালো। আচ্ছা, ও বাড়ির নিচের ভাড়াটেরা? তারা তো সন্ধ্যে হতে না হতেই ঘরে কিল দেন স্যার। তাদের কথা আর বলেন কেন? কিন্তু তারা তো ও বাড়িতে ভাড়া থাকে। কেন থাকে?
না থেকে কি করবে বলুন? কলকাতা শহরে তো আর হুট করে বাড়ি পাওয়া যায় না। তা বটে, কিন্তু ওরা এতদিন ধরে চেষ্টা করলে কি আর বাড়ি পেত না? আপনি কি ভাবছেন গুপ্তধনের লোভ? অসম্ভব নয়। দীপক আর কথা বাড়ায় না। কানাই দীপকের থেকে বিদায় নিয়ে রাতের খাবার ঢেকে রেখে চলে যায়। রাত গভীর। দীপক 13 নম্বর বাড়ির দোতলায় শুয়ে গভীর ঘুমে অচেতন। বাইরের পৃথিবী মুছে গেছে তার সামনে থেকে। মুছে গেছে শর্ট স্ট্রিটের বিভীষিকা, মুছে গেছে অতীত ঘটনাবলীর রহস্য। হঠাৎ মাঝরাতে দীপকের ঘুম ভেঙে যায়। কার যেন শব্দ শোনা যাচ্ছে না? কে যেন অন্তিম করুণতার আর্তনাদ করছে বলে মনে হয়। এ কি বিভীষিকাময়ী রাত্রির কান্না? এ কি শর্ট স্ট্রিটের গভীর কাতর ব্যথাতুর দীর্ঘশ্বাস? দীপক ধড়মড় করে উঠে বসে। কান্নার শব্দটা আসছে ঠিক পাশের বাড়ি থেকে। ঠিক পাশের বাড়িতেই যেন কার চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। দীপক সোজা হয়ে দাঁড়ায়। দ্রুত পায়ে সে ছাদে উঠে গিয়ে এক লাফে গিয়ে পড়ে পাশের বাড়ির ছাদে। অনেক কষ্টে ছাদের কার্নিশ ধরে সে নিজেকে পতনের হাত থেকে রক্ষা করে। দীপক পায়ে পায়ে এগোয়। একটা বড় ঘরের মধ্যে সে প্রবেশ করে, কিন্তু কেউ কোথাও নেই। এ কি করে সম্ভব? দীপক দোতলা থেকে একতলায় নেমে আসে। একটা কালো মূর্তি যেন সর্বাঙ্গে কালো কাপড় ঢেকে ছুটে যাচ্ছে। দীপক দূর থেকে তাকে অনুসরণ করে। কে? কেন তার এই গভীর রাতে আকস্মিক আবির্ভাব? কিন্তু দীপকের প্রশ্নের উত্তর দেবার জন্য এখানে কেউ জেগে নেই। দীপক কালো মূর্তিটাকে অনুসরণ করে সোজা একটা বড় ঘরের মধ্যে গিয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে একটা ঘর ঘর শব্দ শোনা যায়। মেঝের বুকে একটা গর্ত। কালো মূর্তিটা ধীরে ধীরে যেন পাতালের বুকে অদৃশ্য হচ্ছে। দীপক একটু দূরত্ব রেখে অনুসরণ করে। সেও কালো মূর্তির সঙ্গে সঙ্গে পাতালের দিকে নামতে থাকে, নিচে, আরো নিচে। সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে তারা। দীপক অবাক হয়ে দেখে তারা যেন গোপন সুড়ঙ্গ পথ ধরে নিচে নামবার পরই গর্তের মুখ বন্ধ হয়ে গেল। যে লোকটি সুড়ঙ্গ পথ ধরে নামছে সে তাহলে সবকিছুই জানে। তবে কি সে এইবারেই লোক? সুড়ঙ্গ শেষ হয়। অবশেষে একটা ছোট্ট কক্ষ, যেখানে একজন লোককে দড়ি দিয়ে বেঁধে মেঝের ওপর ফেলে রাখা হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে একটি মেয়ে। মেয়েটির হাতে উদ্যত পিস্তল, পরনে কালো শাড়ি। আশ্চর্য, এই মেয়েটিকে দীপক চেনে। এই যে দীপশিখা, কাল রাতে সে পুরীতে দেখেছে, কিন্তু সে কি করে আজ এখানে এলো? দীপক এতক্ষণে জানতে পারলো কান্নার উৎস কোথায়। কিন্তু এরা কারা, আর কেনই বা আজ এখানে এই দৃশ্যের অভিনয় হচ্ছে? বাড়ির এই গোপন কক্ষটি থেকে কান্নার আওয়াজ করলে বাইরে থেকে যে কেউ তা শুনে ভয় পাবে, কিন্তু কান্নার উৎস সহজে খুঁজে পাবে না। তাহলে কান্নার প্রবলেম সলভ হলো, কিন্তু কেনই কান্না? এর আড়ালে কোন গুপ্ত রহস্য লুকিয়ে আছে? দীপক চুপচাপ দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করে। অনেকে বলে থাকেন শ্রী স্বপন কুমারী বাংলা সাহিত্যে প্রথম গোয়েন্দা চরিত্র রচনা করেছিলেন। আজকের গল্প জোয়ার ভাটার প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ফ্রাইডে ফ্যান্টাসির পাশে থাকবেন। দ্বিতীয় পর্ব আসতে চলেছে পরের শুক্রবারে। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।